অর্জুনদা, এই বছর আমরা দেখলাম 2024-এ বইমেলার সময় আপনার একটা নতুন উপন্যাস বেরোলো, ভারতীয় নোটবুক। আর গতকাল 30টি গল্প, মানে আপনার গল্পের একটা নির্বাচিত সংগ্রহ বলা যায়। এবং সামনেই সেক্স এন্ড ফিলোসফি বেরোচ্ছে। আমরা সাধারণত দেখি না যে অর্জুন বন্দ্যোপাধ্যায়ের এক বছরে এতগুলো বই বেরোচ্ছে। এইটা কি কোথাও গিয়ে, মানে এটা কেন ঘটলো? ঘটে গেল, এটা যে খুব আয়োজন করে ঘটেছে বা পরিকল্পিতভাবে ঘটেছে এমন নয়, এটা ঘটে গেল, ঘটনাচক্রে মানে ঘটে গেল। এটা তারা একে অপরের কাছাকাছি চলে আসলো। এমন তো হয় যে যখন সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো তাদের নিজেদের কক্ষপথে ঘুরতে ঘুরতে তারা বছরের বা কয়েক দশক বাদে বা কয়েক যুগ বাদে এমন হয় তারা একে অপরের ঘনিষ্ঠ কাছাকাছি চলে আসে। তারা সবসময় কাছাকাছি থাকে না, কিন্তু কখনো কখনো কাছাকাছি চলে আসে। সেরকম একটা অবস্থান এটা, যে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো ঘুরতে ঘুরতে তারা কক্ষপথের কাছাকাছি একে অপরের চলে এসছে। আচ্ছা, ডিসেম্বরে আমরা সেক্স এন্ড ফিলোসফি পাচ্ছি হাতে। তো প্রথমেই যেটা মাথায় আসে, মহসিন মকবুল বাফের কথাও আপনি ভূমিকাতে লিখেছেন, এই দুটো সিনেমা এবং উপন্যাসের সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ, বা তারা কি কোনোভাবে প্রভাবিত? মকবুল বাফের সঙ্গে কি কোনো যোগাযোগ আছে? না না, মকবুল বাফের সিনেমার সঙ্গে এর কোনো যোগ নেই, নাম ছাড়া। এদের গতি ও গন্তব্য, জন্ম, যৌনতা, ভ্রম, ভ্রান্তি সব আলাদা, মায়া, মৃত্যু সব আলাদা। এবং আমি সিনেমাটা দেখেছি অনেক বছর আগে, বেরোনোর কিছু বছর বাদে। উপন্যাসটা লেখার আগে আমি সিনেমাটা দেখিনি। উপন্যাস লেখার পরে আমি সিনেমাটা দেখতে যাই। যে এই কারণে যে যেহেতু সিনেমাটা আমরা আগে দেখা ছিল, সেই হেতু অযাচিতভাবে বা অনাকাঙ্ক্ষিতভাবে সিনেমার কোনো নির্যাস এই উপন্যাসের মধ্যে চলে এসছে কিনা আমার অজান্তে, সেটা জানার জন্য আমি সিনেমাটা দেখতে যাই। উপন্যাসটা লেখার পরে দেখি না, কোনো যোগ নেই, নাম ছাড়া কোনো যোগ নেই এদের মধ্যে। সেক্স এন্ড ফিলোসফির মধ্যে আমরা দেখছি দুটো উপন্যাস থাকছে। আপনি বলেছেন নভেল জোট, এবং একটা হচ্ছে সেক্স এন্ড ফিলোসফি, এবং দ্বিতীয় উপন্যাস এখানে আমি কি করছি। দুটো নভেলাও বলা যায়, যদিও নভেল আর উপন্যাসে আমরা ডিভাইড করছি না, যদিও থাকতে পারে। কিন্তু এই দুটো উপন্যাস আসলে ইন্টারকানেক্টেড কেন একটা বলাটাই? নভেল জোট শব্দটা দেবেশ রায়ের, সেটা বলে রাখা ভালো। আর একটা সংযোগ আছে, সেই সংযোগটা আমার মনে হয় স্পিরিটের সংযোগ, বিষয়বস্তুর কোনো সংযোগ নেই। একটা স্পিরিট, একটা যে গতি, সেই গতির একটা যোগাযোগ আছে, যে ফ্লেভার, তার একটা সম্পর্ক আছে এর সঙ্গে। এছাড়া প্রত্যক্ষ কোনো যোগ নেই। আমার মনে হয়েছে এই দুটো উপন্যাস পাশাপাশি রেখে পড়া যেতে পারে। যেরকমভাবে গ্রীষ্মের পাশাপাশি বর্ষা বসতে পারে, গ্রীষ্মের পাশে শরৎ বসতে পারে না, বসন্ত বসতে পারে না। তো এইভাবে এই দুটো ঋতু পাশাপাশি যেভাবে বসে, সেরকম পাশাপাশি সহাবস্থান এরা রাখতে পারে বলে আমার মনে হয়েছে এই স্পিরিটের কারণে। সেই জন্যই একই সব বইটা রাখা। বেশ। আরো একটা অনেকের মুখে আমি শুনেছি, বইটা যখন মানে উপন্যাসটা যখন প্রথম বেরোলো এবং তারপরে মানে এটা নিয়ে কথা হচ্ছিল, খুবই লোকে বলা বলি করছিল আপনি যদি হেনরি মিলারের উপন্যাস অনুবাদও করেছেন, মিলারের কি কোনো প্রভাব ছিল? আপনার আগের লেখার থেকে তো এটা সম্পূর্ণ আলাদা, মিলারের কি কোনো প্রভাব ছিল এখানে? আমার আগের সব লেখার থেকেই সব লেখা আলাদা, এটা তুমি লক্ষ্য করো। যদি এটা যে চেষ্টা করে করি আমি তা নয়, এটা ঘটেই যায়। কারণ আমি খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই যে কোনো কিছুতে, ফলত দুটো একই রকম লেখা আমার পক্ষে সম্ভব হয় না, আমি এত তাড়াতাড়ি বোর হয়ে যাই। এটা গেলো 1 নম্বর। 2 নম্বর, না, মিলারের কোনো প্রেরণা এখানে নেই। ইনফ্যাক্ট প্রেরণা বলতে আমি কোনো দৈবী আশ্বাস বা স্বর্গীয় নিয়ন্ত্রণ এসবে আমি কোনো বিশ্বাস তো করি না। আমি মনে করি যে প্রেরণা হলো সেই জিনিস যে যেখানে চেষ্টা এবং নিয়ন্ত্রণ দিয়ে বিষয়কে বাগে আনা যায়। এবং একটা লেখা নিয়ে তুমি ভাবছো, লেখাটাও তোমাকে নিয়ে ভাবছে, এবং দুজনের মধ্যে একটা টানাপোড়েন চলছে, টানাটানি চলছে। তারপরে একটা সময় হঠাৎ সব শেকল কেটে যায়, লেখাটা শুরু হয়ে যায়। এটা সবচেয়ে সুন্দর মুহূর্ত এবং এটাকেই প্রেরণা বলে মনে করি। এখানে কোনো হেনরি মিলার
কারোর কোনো জায়গাই নেই। বেশ, এইবার আমার যতদূর মনে পড়ছে যে আপনি একবার বলেছিলেন এইটা আপনার আত্মজীবনীও বলা যেতে পারে, সেইটা ঠিক একটু বলবেন ব্যাপারটা? এটা একটু মজার ছলেই বলা, কিন্তু সমস্ত লেখার মধ্যেই, শুধু এটা কেন, সমস্ত লেখার মধ্যেই আত্মজীবনীর ছেঁড়া পাতা ছড়িয়ে রয়েছে। হয়তো ভারতীয় নোটবুকে 3 পাতা রয়েছে, সেকশন ফিলোসফিতে 2 পাতা রয়েছে বা 3 লাইন রয়েছে, সমস্ত জায়গাতেই আত্মজীবনের ছিন্ন বিচ্ছিন্ন অংশ ছড়িয়ে থাকে। আমাদের সব লেখকেরই তাই, আমার একার নয়, কবিদের ক্ষেত্রেও তাই। এটা সেরকমভাবেই বলা যে আত্মজীবনীর অংশ রয়েছে, রূপকার্থে রয়েছে। বেশ, আর এখানে এটা আপনি বড়দের রূপকথাও বলেছেন। হ্যাঁ, এটা তো বড়দের রূপকথাই, কারণ বড়দের জন্য তো কোনোদিন রূপকথা লেখা হয়নি। অ্যাডাল্টদের জন্য তো কোনো রূপকথা আমার জানা নেই, ছোটদের জন্য থাকে, বড়দের জন্য তো নেই, এটা বড়দের জন্য রূপকথা। আপনার কি কখনো মনে হয়নি যে বাঙালি পাঠকের যে সাধারণত যৌনতা নিয়ে যে ধরনের একটা ট্যাবু আছে, সেখানে সম্পূর্ণ যৌনতা বিষয়ক এবং যা নাম বাঙালিকে প্রলুব্ধ করতে পারে, এইরকম একটা বিষয় নিয়ে লিখলে এটা খুব বিতর্ক তৈরি হতে পারে? বা আপনার কি কখনো মনে হয়নি যে এটা, কখনো কি আপনি থমকে যাননি এরকম একটা বিষয়? লেখার আগে তো বাবা এগুলো মনে থাকে না, লেখাটা তখন আসে এবং লিখতে বাধ্য হই আমরা। না লিখে কোনো উপায় থাকে না, তাই লিখি। না থাকলে উপায় না, উপায় যদি থাকতো তাহলে লিখতাম না। ফলে তো লেখার সময় এগুলো মাথাতেই থাকা সম্ভব নয় যে এতে বাঙালির কি সমস্যা হবে, কি হবে না, বাঙালি কি ভাববে কি ভাববে না, এতো ভাবা সম্ভব নয়। বা একজন বাংলা পাঠকও যদি না পড়ে তবুও আমি লিখতে বাধ্য। আপনি নাকি একসঙ্গে 3-4টে উপন্যাস লিখেছিলেন এটা যখন লিখেছিলেন? হ্যাঁ, একসঙ্গে 3-4টে নয়, কিন্তু যেটা ঘটেছিল সেটা হলো যে ব্রেন ফিভার উপন্যাসটা আমি লিখছিলাম 2022-এর এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়, জুলাই অবধি চলে লেখাটা। তারপরে ব্রেন ফিভার লিখতে লিখতে একটা সময় আমি খুব ক্লান্ত হয়ে যাই এবং বোরও হয়ে যাই একদিক থেকে। তখন আমার নিজেকে এন্টারটেন করার প্রয়োজন হচ্ছিল। তখন আমি থাকতাম কুচবিহারে একটা জায়গায়, নগরের গৃহহীনদের জন্য আশ্রয় একটা জায়গায়। সেখানে আমার কোনো মেলামেশার জায়গা নেই, বেরোনোর জায়গা নেই, বন্ধুবান্ধব নেই, পরিবার পরিজন নেই, কিছু নেই। আরও গৃহহীন নাগরিকদের সঙ্গে আমি থাকতাম সেখানে। তো সেখানে বসে আমার নিজেকে এন্টারটেন করার জন্য আমি ভাবলাম তাহলে আমি এমন কিছু করি যাতে আমার নিজেকে নিজে এন্টারটেন করা হবে। তো আমি সকালে তখন লিখতাম হচ্ছে, দিনের বেলাটা লিখতাম ব্রেন ফিভারের সেই সময়ের অংশগুলো, আর সন্ধ্যের পর থেকে লেখা শুরু করতাম সেকশন ফিলোসফি, সম্পূর্ণ নিজেকে এন্টারটেন করার জন্য। কেউ পড়বে, এটা বই হবে, কোথাও ছাপা হবে, এরকম কোনো ভাবনা সেকশন ফিলোসফি লেখার সময় আমার ছিল না, একেবারেই ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমি যেন নিজে বিনোদন পাই লেখাটা লিখে, যাতে আমার ব্রেন ফিভার লিখতে সুবিধে হয়। আর কোনো উদ্দেশ্য আমার তখন ছিল না। এইটার জন্য নাকি কোনো খসড়াও করেননি? না, একটা লাইনও নয়। আমি কাগজ কলম নিয়ে, কাগজ কলম বলতে আমি কম্পিউটারে বসি, কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডের একটা পাতা খুলে যেভাবে লেখাটা আসতে শুরু করে, মন খুলে একদম, মনে কোনো শেকল বাকল দিয়ে নয়, কোনো প্লট ভাবনা নেই, কোনো পরিকল্পনা নেই, পূর্ব পরিকল্পনা নেই, কোনো ছক কষা নেই, কিচ্ছু নেই। যেভাবে আমার কিবোর্ডে আঙুল চলতে থাকে, মন গতি পেতে থাকে, আমি সেভাবেই লেখাটা লিখতে থাকি। কোনো রকম ভাবনা নেই। এটা বিশ্বাস না করলে কিছু করার নেই, কিন্তু কোনো রকম প্ল্যান ছিল না এর জন্য। আচ্ছা, আপনি একটু আগে বললেন ওই যেখানে আপনি ছিলেন গৃহহীনদের আবাসস্থল, আমি সেখানে পার্সোনালি গিয়ে দেখেছি যে এত জড়া পরিবেশে এবং যেসব মানুষদের সঙ্গে ছিলেন সেই পরিবেশটাও আসলে স্বাভাবিক পরিবেশ নয়। আপনাকে কি কখনো সেই পরিবেশটা কি, সেই পরিবেশের থেকে সেকশন ফিলোসফির পরিবেশ তো সম্পূর্ণ ভিন্ন, এইরকম একটা ভিন্ন কন্ট্রাস্টে বসে এইরকম একটা উপন্যাস লিখলেন কেন? মানে কি ছিল, আপনি কি মনে করেন কেন এইভাবে একটা লেখা এলো আপনার কাছে? এই মনের গতি প্রকৃতি বোঝা তো মুশকিল মানুষের। এবং এটাও তো আবার কথা ঠিক যে সেকশন ফিলোসফি লিখতে হলে তাহলে কি আমাকে গণিকা পল্লীতে গিয়ে লিখতে হবে? তা তো নয়। হ্যাঁ, আমি কোথায় বসে লিখছি এটা তো জরুরি নয়। এবং এটাও ঠিক একই সঙ্গে ওইখানে বসেছিলাম বলেই আমার মধ্যে এই তাগিদ হয়েছিল যে সম্পূর্ণ ভিন্ন কিছু তৈরি করা যা আমার নিজেকে বিনোদন দেবে। আবার এটাও ঠিক যে কীভাবে লেখাটা হলো, দুটো লেখা একসঙ্গে কীভাবে লিখছিলাম, ব্রেন ফিভার এবং সেকশন ফিলোসফি, কীভাবে এটা ঘটলো, এটা দেখবে যখন একজন লেখক তার খাওয়া পড়া থাকা খাওয়ার ব্যবস্থা খুব স্বচ্ছন্দভাবে পায়,
তাকে আগু পিছু ডায়ে বায়ে খুব একটা ভাবনা চিন্তা করতে হয় না, তখন সে অনেক ফ্রি ফ্লোতে এগোতে পারে। তাকে যখন দৈনন্দিন ভাবনা চিন্তায় অত জড়িত থাকতে হয় না, তখন তার শেকল অনেক কম থাকে, পায়ে হাতে পায়ে শেকল, ফলত সে অনেক ছুটে এগোতে পারে, গতিবেগ তার অনেক বেশি থাকে এবং তার অভিমুখ অনেক কাজের দিকে থাকে। এটা হয় ফলত ওই পরিবেশ আমাকে, যেমন আমি তো মনে করবো আমার কাজেই দিয়েছে লেখার জন্য, কেননা ওখানে আমার থাকা খাওয়ার চিন্তা ছিল না, আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে না, আমাকে বাড়ি ভাড়া নিয়ে ভাবতে হচ্ছে না, আমাকে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমাকে ইলেকট্রিসিটি নিয়ে চিন্তা করতে হচ্ছে না, ফলত আমি শুধুমাত্র লেখায় কনসেন্ট্রেট করতে পারছি। এমন একটা উপন্যাস যার প্রথম অধ্যায় দেখছি গল্প বলাটা শেষ হয়ে যাচ্ছে বেসিক্যালি, তো আপনার মনে হয় না যে পাঠক এটাকে নেবে? পাঠক নেবে কি নেবে না এটা ভেবে সত্যি আমি তো কাজ করিনি কখনো। পাঠক না নিলে না নেবে, আমার কিছু করার নেই তো তার জন্য। আচ্ছা আচ্ছা, এটা ঠিকই। অর্জুন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অবশ্য আমরা যারা পাঠক তারা জানি যে অর্জুনের লেখা কেমন, অর্জুনের একটা নিজস্ব পাঠকও আছে। আচ্ছা, এই যে লিখলেন ভারতীয় নোটবুক কিংবা তার আগে মরণ অন্তরালে, বঙ্কিমচন্দ্র, এই উপন্যাসগুলোর থেকে সেক্স এন্ড ফিলোসফি আসলে কোথায় আলাদা? সমস্ত দিক থেকে, যেমনভাবে বঙ্কিমচন্দ্র থেকে মরণান্তরালে আলাদা, যেরকমভাবে মরণান্তরাল থেকে ভারতীয় নোটবুক আলাদা, সেরকমভাবে এটাও প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকটা আলাদা। এবং আলাদা এই জন্যই যে একটা লেখার পরে তো লেখক আর বেঁচে থাকে না, সেই লেখার লেখক। বঙ্কিমচন্দ্র লেখক মারা গেছে, মরণান্তরালের লেখকও মারা গেছে, বেঁচে নেই আর। এখন যদি আমাকে বলা হয় আরেকটা বঙ্কিমচন্দ্র লিখতে কেন, আমার মনে আছে যে বঙ্কিমচন্দ্র বের হওয়ার বোধহয় 1-2 বছর বাদেও যখন দ্বিতীয় সংস্করণ বেরোবে, তখন আমাকে প্রকাশক বলেছিল একটা ভূমিকা লিখে দিতে দ্বিতীয় সংস্করণের জন্য। আমি উপন্যাসটা নতুন করে পড়তে শুরু করি জন্য তখন বছর 2-1 বাদে আবার এই ভূমিকাটা লিখতে হবে বলে মাথা থেকে পুরো বেরিয়ে গেছে কি লিখেছিলাম। পড়তে গিয়ে দেখছি আমি 15-16 পাতার ওপরে গিয়ে পড়তেই পারছি না, ভালোই লাগছে না পড়তে আমার। এবং পড়তে গিয়ে এটাও মনে হচ্ছে এটা আমার লেখা নয়, আমি অন্য কারোর লেখা রচনা পড়ছি, অন্য কারোর বইয়ের জন্য ভূমিকা লিখছি। কারণ আমার যে ওই সত্তা আর বেঁচে নেই। তার ফলেই ভিন্ন একটি লেখা সম্ভব হয়, যেহেতু আমাদের পূর্ব সত্তা মারা যায় বা হারিয়ে যায়। আচ্ছা, আমরা জানি যে অর্জুন বন্দ্যোপাধ্যায় একজন ব্যতিক্রমী ভাষা শিল্পী, তার একটা নিজস্ব ভাষা আছে। এবং আমরা এও জানি যে সন্দীপন যখন তার একটা উপন্যাস লিখেছিলেন যে বলেছিলেন যে পাঠক ভাষাকে লক্ষ্য করুন। হ্যাঁ, তো বঙ্কিমচন্দ্র যেমন একটা ফর্মের উপর খুব একটা জোর ধাক্কা দিয়েছিল বাঙালিকে, আপনি সেক্স এন্ড ফিলোসফি উপন্যাসে কি দেখতে বলবেন পাঠককে, কিটা লক্ষ্য করতে বলবেন? আলাদা করে কিছুই লক্ষ্য করতে বলবো না, আমি কোনো উপন্যাসের ক্ষেত্রে আলাদা করে লক্ষ্য করতে বলি না। তার কারণ আমি দেখেছি, আমি যদি আলাদা করে কিছু লক্ষ্য করতে বলি তাহলে ক বাবু দেখবেন একটি জিনিস, খ বাবু দেখবেন আরেকটি জিনিস, গ বাবু দেখবেন আরেকটি জিনিস। আমার মনে আছে সেক্স এন্ড ফিলোসফি পড়ে একজন 50 নারী এবং চিকিৎসক তিনি আমাকে এক ভোর রাতে মেসেঞ্জারে ভয়েস রেকর্ড পাঠান। তিনি হাসপাতালে ডিউটি করতে করতে, অনকল ডিউটি করতে করতে রাতে সারা রাত বসে বসে মধ্যবর্তী পত্রিকায় উপন্যাসটা পড়েছেন এবং পড়ে আমাকে মেসেঞ্জারে ওই ভয়েস রেকর্ডটা পাঠাচ্ছেন তার ফিডব্যাক। এবং সেখানে তিনি একটা কথা বলেন যে এই উপন্যাসে, সেক্স এন্ড ফিলোসফি উপন্যাসে যে যৌনতার সৌন্দর্য এবং বিষাদ রয়েছে, বিষণ্ণতা রয়েছে, এটা তাকে খুব আকর্ষিত করেছে। অথচ এই যে দুটো শব্দের পাশাপাশি অবস্থান, সৌন্দর্য এবং বিষাদ বা বিষণ্ণতা, এটা আমি কিন্তু ভেবে লিখিনি, উল্লেখ করেছেন। আবার অন্য কেউ উল্লেখ পড়তে গিয়ে সে হয়তো অন্য কিছু পেয়েছে। ফলত আমি বলে দেওয়ার মতন বুর্বকগিরি করবো না। পাঠক অনেক বুদ্ধিমান এবং তারা বিচিত্র, বিবিধ এবং বিচিত্র, তারা বহুমুখী জিনিস খুঁজে পাবে। আমি সেখানে একটি জিনিস উল্লেখ করে দিতে দেওয়ার বোকামি কেন করবো? আপনি পাঠকের কথা বললেন, আমরা তো সকলেই জানি মধ্যবর্তীতে যখন উপন্যাসটা বের হয় তখন বেশ হইচই হয়েছিল। মানে একটা পত্রিকায় বেরোনো উপন্যাস নিয়ে এরকম হইচই খুব কমই দেখা গেছে, অন্তত সমসাময়িক সময়ে। আপনার কাছে এই প্রসেসে সবচেয়ে বেস্ট রিয়াকশন কি ছিল? মানে কোন রিয়াকশনটা পেয়ে আপনার বেশ ভালো লেগেছিল? আলাদা করে সেরকম কিছু মনে পড়ছে না, তবে বাংলাদেশের কিছু প্রতিক্রিয়া আমার খুব ভালো লেগেছে।
যে মহিলার কথা বললাম চিকিৎসক, তার প্রতিক্রিয়া আমাকে খুব বিস্মিত করেছে এবং শুধু তাই না, আমাকে খুব সমৃদ্ধ করেছে। কেননা আমি তো লিখে খালাস হয়ে গেছি, কিন্তু তিনি যে জিনিসটা আমাকে খুঁজে দেখিয়েছেন সেটা তো আমি নিজেও জানতাম না। খুব কম্পোজিটর নাকি পড়ে খুব মুগ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমাকে মধ্যবর্তী সম্পাদক বিশ্বরূপদা পর্যন্ত বলেছিলেন যে কম্পোজ করেছে প্রেসে, তারপরে খুব ভালো লেগেছে। এবং এটা আমার প্রথম ফিডব্যাক ছিল, আমার পাওয়া প্রথম ফিডব্যাক এই উপন্যাস নিয়ে। এবং যখন এটা আমি শুনি তখন আমি বুঝেছি হ্যাঁ তাহলে যাক, এই উপন্যাস দাঁড়িয়ে গেছে, একে নিয়ে ভাবতে হবে না খুব একটা। বুঝতে পেরেছি। এই সেক্স এন্ড ফিলোসফিতে আপনার ছবিও যাচ্ছে এই প্রথমবার জনসমাজে অর্জুন বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি সবাই দেখবে। এটা আপনার কি মানে আপনার কিভাবে? এটা আমি একেবারেই চাইনি এই উপন্যাসের সঙ্গে আমার আঁকা ছবিগুলো যাক। এটা সম্পূর্ণ তোমাদের ষড়যন্ত্র, তোমাদের উস্কানিতে ঘটেছে। আমি আপ্রাণ চেষ্টা করে গেছি যাতে ছবিগুলো না যায়, নিতেন পক্ষে যদি বা যায় যাতে তার সংখ্যা কমানো যায়। কারণ আমি স্কিল্ড পেন্টার নই, দক্ষ আঁকিয়ে নই আমি। ফলত আমার আঁকা আঁকির ভুল ভ্রান্তিগুলোর লোকজনের সামনে ন্যাংটো করে দেওয়ার কোনো মানে হয় না। এই হতচ্ছাড়াগিরি তো তোমরা করেছো, এর জন্য আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী সবার কাছে। এটা খুবই 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 আমার কাছে ছবিগুলো কিন্তু আসলেই অসাধারণ। সে তো তোমার মনে হচ্ছে ঠিকই, কিন্তু আমি তো জানি, কিন্তু কেননা যে আমি তো আর দক্ষ আঁকি, লেখার প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে, ছবি আঁকার প্রতি তো সেই আত্মবিশ্বাসটা আমার নেই। আচ্ছা, এই ছবিগুলো কি সেক্স এন্ড ফিলোসফিকে মাথায় রেখে আঁকা, সেই সময় আঁকা? না, অনেক পরে আঁকা। সেক্স এন্ড ফিলোসফি যখন উপন্যাস হিসেবে বেরোয় মধ্যবর্তীতে, তখন আমি একটি মাত্র স্কেচ করেছিলাম, যেটা মধ্যবর্তীতে বেরিয়েও ছিল। আর সেই সময় আমি কোনো স্কেচ করিনি। পরে তোমরা যখন এই বইটা করার কাজে হাত দিলে তখন আমি ছবি আঁকা শুরু করি, তখন সেখান থেকে তোমরা সেগুলো বেছে নিতে শুরু করো। দুটো উপন্যাসের চলনই আলাদা। সেক্স এন্ড ফিলোসফিতে যে দুটো আছে, এখানে আমি কি করছি এবং সেক্স এন্ড ফিলোসফি, এবং দুটোতে দেখেছি একটাতে এখানে আমি কি করছি আপনি 1-2 বলে চিহ্নিত করেছেন, আর যেখানে সেক্স এন্ড ফিলোসফিতে বিভিন্ন অধ্যায়ের নামও আছে। এইটা কেন? ভেবে তো হয়নি, আবার বলছি, এগুলো ভেবেচিন্তে আগে থেকে হয় না, মানে সচেতনভাবে ভেবেচিন্তে হয় না, অবচেতন ভাবে হয়তো আমাদের নির্জ্ঞান হতে হয়। এটা কি ফর্মের কোনো আপনি দেখাতে চাইছেন যে এই দুটো এইটার অধ্যায়ের নামকরণ করলেন এবং ওই অধ্যায়ের কোনো নাম? ওইখানে অধ্যায়ের নামকরণের প্রয়োজন ছিল না। এখানে আমি কি করছি, এখানে আমি কি করছি, একটা হচ্ছে প্রথম পুরুষে লেখা, উত্তম পুরুষে লেখা, ফার্স্ট পার্সনে লেখা। ফলত সেখানে একটাই গতি যাচ্ছে, রান অ্যান্ড কম্পোজ যেভাবে হয় টানা চলছে। সেখানে যদি আমি নাম দিয়ে পর্ব ভাগ করি, তার গতি রুদ্ধ হবে, ছন্দ পতন ঘটবে, সেটা আমি চাইনি। সেজন্যই 1-2 হয়তো এসছে, যাতে টানা জিনিসটা চলতে পারে। কিন্তু সেক্সুয়াল ফিলোসফিতে তা নয়। সেক্সুয়াল ফিলোসফিতে গল্প বলিয়ে, যেমন প্রথম পর্বে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণমূর্তির মৃত্যু ঘটছে, প্রথম পর্বটা কৃষ্ণমূর্তির বয়ানে, জবানে, পরের পর্ব থেকে লেখকের জবানে, মানে বক্তা পাল্টে যাচ্ছে, কথক পাল্টে যাচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকেই সেক্সুয়াল ফিলোসফিতে। এটা কিন্তু এখানে আমি কি করছি ঘটছে না। এখানে আমি কি করছি একমাত্র কথিয়ে হচ্ছে ওই জুয়ারি কথক। আর কিছু বলার আছে? না, আপাতত আমাদের আর কিছু বলার নেই। তবে বইটা বেরোক সামনে, আমরা অপেক্ষা করছি যে পাঠক কিভাবে নেবে, এবং আমার আশা, আমাদের তো খুবই আশা, কারণ উপন্যাস, এরকম উপন্যাস বাংলা ভাষায় খুব কমই লেখা হয়েছে। তোমাদের জন্য অর্থনৈতিক লোকসান না হয় সেটাই দেখো খালি, আর কিছু আমার বলার নেই। তোমাদের জন্য খরচটা উঠে আসে।